এসআইআর করে পাগল হয়ে গেছে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি, এবং তারা বিহারে সেটা অ্যাপ্লাই করেছে। রবিবার দিন সেখান থেকে ঘুরে এসছেন প্রবীর বিশ্বাস, এবং প্রবীর বিশ্বাসের সঙ্গে যতটুকু আমার কথা হয়েছে, এনিথিং ক্যান হ্যাপেন। গতকাল রাত্রিবেলাতে তিনি জানিয়েছেন যে ভোট কাটাকাটি, ভোট কাটুয়াদের গল্প চলছে, কিন্তু বিজেপিও খুব সেফ জোনে নেই। কারণ এসআইআর করে 50 লক্ষ লোকের উপর যে কোপটা পড়েছিল, তারা যদি তাদের আধার কার্ড প্রপারলি দেখাতে পারে তাহলে প্রত্যেককে ভোট দিতে হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআরটা অ্যাপ্লাই করবার জন্য যে কায়দাটা নেওয়া হয়েছে, তাতে 19 থেকে 20 হলে, যেমন রংবাজি করছেন এখন নির্বাচন কমিশন, দেখে নেবো, এই করব, বা তার যে অফিসার এখানে পাঠানো হয়েছে সেই লোকটিও সুবিধার না, বাজে লোক। স্বাভাবিক, শাহের লোকেরা, অমিত শাহের লোকেরা যে ভালো হবে এমন তো মোটেই কশ্মিন কালা হয়নি। কিন্তু কি তার ফল হতে পারে? ফল তিনটে হতে পারে। 1 নম্বর ফল হচ্ছে বিপুল ভোটে, বিপুল আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে পারেন, যেটা গিয়ে দাঁড়াতে পারে 240, 245 কিংবা তারও বেশি। দ্বিতীয়টি হতে পারে, পয়েন্ট নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতবারে যে আসনটি ছিল সেই আসন থেকে একটি দুটি আসন বাড়তে পারে। উত্তর বাংলাতে কি হবে না হবে, পুরুলিয়াতে কি হবে না হবে, এই সমস্ত তথ্যাদি নিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন। 215টির জায়গায় 214 হতে পারে, বা 220ও হতে পারে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কমতে পারে, সেটা কমে গিয়ে 190-এ দাঁড়াতে পারে। কিন্তু তিনটে পয়েন্টের মধ্যে একবারও পেলেন কি যে এসআইআর অ্যাপ্লাই করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টটাকে ফেলে দেওয়া যেতে পারে, যেটা শুভেন্দু অধিকারী গমগম করে বলছেন, কিংবা তার তথাকথিত অর্ধশিক্ষিত চেলাচামুন্ডারা, বিশেষ করে ওই বউবাজার অঞ্চলের হারকাটার উল্টো দিকে থাকা গলির সেই দাদা ভাইয়াটি ঘোষবাবু, তো এগুলো নিয়ে হাতে অশিক্ষিতের মতন কথাবার্তা, এতে গাড্ডায় ঢুকবে, মানে চক্র বয়ে ঢুকবে কিন্তু বিজেপি নিজেই। তার কারণগুলো এক একটা করে দর্শাবো, এবং সেই দর্শন থেকেই কিন্তু আজকের প্রশ্নের পাঞ্চ। মঙ্গলবারের সুপ্রভাত, স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি যে ভারতবর্ষটা সর্বধর্মের, এটা কারুর বাপের সম্পত্তি নয়। মানে ভারতবর্ষের ন্যাশনালিটির দিক থেকে এখানে একজন হিন্দুর যতটুকু ক্ষমতা বা অধিকার, তার থেকে এক চুলো কম নয় একজন মুসলিমের। এবং মুসলিম ভাই বোনেদের জন্য আমরা চেঁচামেচি শুরু করেছি। বিশেষ করে আমি বলছি যে আমার শেষ রক্তবিন্দু থাকা অবধি বাঙালি এবং পশ্চিমবঙ্গের মুসলিম কমিউনিটি, তিনি বাঙালি হন, নন বেঙ্গলি হন, যাই হন না কেন, তার জন্য আমি লড়াই করে যাব। তাতে করে আমার লটকা, আগের দিনও বলেছি। দেখুন, এই যে এসআইআরটা চাপানো হচ্ছে, তার ধান্দাটা কি? স্রেফ মুসলিমদেরকে আউট করে দেওয়া। আচ্ছা, আপনারা বলুন তো, যে আমাদের দেশে বা আমাদের ভারতবর্ষের এই প্রান্তে, পূর্ব প্রান্তে, মানে পশ্চিমবঙ্গে, যে কারা প্রবেশ করেছিল, ঘুষপেটিয়া কারা ছিল, একেবারে 1947-46-এর যে দাঙ্গাটা হয়েছিল, তারপরে 1947 থেকে যারা যারা প্রবেশ করেছিল, তারা তো সব হিন্দু। এবং ধরুন আমার দাদু টাদুরা, আমার দাদুরা অবশ্য ঠিক রিফিউজি হয়ে আসেনি, তারা আসবেন বলেই এসছেন। এবং দাদু বাংলাদেশে থাকলে কি উন্নতি করতেন জানি না, বা আমার পরিবারের লোকেরা কি উন্নতি করতে পারতেন জানি না, কিন্তু এ দেশে এসে, মানে বাংলায় এসে, তারা বিপুল সমৃদ্ধি লাভ করেছে, সমৃদ্ধি হয়েছে তারা নানান ক্ষেত্রে, এবং তারা যথেষ্ট টাকা পয়সা দেখেছে। আমার ক্ষেত্রে বললাম, প্রবীর বিশ্বাস কি বলবেন তার ব্যাপার, তিনিও ওপার বাংলা থেকে তার পূর্বপুরুষরা এসছে। তো কাজেই এগুলা ধাপে ধাপে এসছে। 47-এ কিছু এসছে, কিছু 50-এ এসছে, কিছু তারপরে ঢুকেছে, চট্টগ্রামের লোকেরা একেবারে লাস্ট ঢুকেছে, তারপরে 71-এর যখন বাংলাদেশ যুদ্ধ, তারপরে বেশ কিছু ঢুকেছে, এরকম স্ক্যাটার্ডলি ঢুকেছে, কিন্তু বাঙালিরা ঢুকেছে। কারা সেই বাঙালি?
হিসাব করে দেখেছেন কখনো? সেই বাঙালিদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মতুয়া, যারা আমাদের ঠাকুরনগরের ভাই বোন, ওই বনগাঁ অঞ্চল থেকে শুরু করে রানাঘাট অঞ্চল অব্দি বিস্তার তাদের, এবং বিরাট ভোট। এবং এরা প্রত্যেকে বাঙাল, বাঙাল ভাষায় কথা বলেন। এবং মতুয়া শ্রেণী যেটা, তারা মূলত পূর্ববঙ্গের। মতুয়া এদেশের কেউ ছিল বলে আমার জানা নেই, থাকতে পারে, আপনারা উত্তর দেবেন। গাড্ডায় ঢুকবেন তারা এই এসআইআর চালু হলে, কারণ আমাদের কাছে এমন তথ্য আছে যে এই মতুয়াদের মধ্যে বিপুল সংখ্যক আতঙ্কে ভুগছে, যে প্রথমে এসআইআর করে তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে। কারণ যেটা ঠাকুর বাড়ির মানে বিজেপি পুত্র যে কথাটি দিয়েছিলেন শান্তনু বাবু, যে প্রত্যেককে ন্যাশনালিটি দেওয়া হবে, তা তিনি দিতে পারেননি, বাতেলাবাজি করেছেন। ওই কয়েকশো লোককে দিয়েছেন, ফিরেছেন। কয়েকশো লোককে দাবা মানে হচ্ছে কি একটি সমুদ্র থেকে দুমগ জল নিয়ে এসে রাস্তায় ফেলা, তাতে সমুদ্রের কিছু আসে যায় না। এই সমুদ্রের মতন সংখ্যা হচ্ছে গিয়ে মতুয়াদের। তো সুতরাং প্রথম তাদের ভোটার লিস্ট থেকে ঘ্যাচ কাটা হবে, এবং তারপরে যদি স্বপ্নে দেখা এমন ঘটনাও ঘটে যে ক্ষমতায় কোন রকমে বিজেপি এলো, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল, তো তারা এসে প্রথম কিন্তু এনআরসি চালু করে দিয়ে ওই আসামের মতন ব্যবস্থা করবে, এই মতুয়াদের বলুন বা যাদের বলুন। দ্বিতীয় কারা? দ্বিতীয় হচ্ছে গিয়ে উত্তরবঙ্গের এন্টায়ার রিফিউজি কমিউনিটি, এবং তার সঙ্গে থাকা আরো যারা জনজাতি রয়েছে ইত্যাদি ইত্যাদি, রাজবংশীদের একটা অংশ তো একটা সময় অবিভক্ত কোচবিহার, অবিভক্ত আলিপুরদুয়ারের সঙ্গে লাগোয়া বাংলাদেশ, এইসব জায়গাতে তো রাজবংশীরা ছিলেন। ফলে রাজবংশীরা অনেকাংশেই কিন্তু ওখানে চলে গিয়েছিল। দ্বিতীয়ত রাজবংশীরা অনেকেই, একটা বিপুল সংখ্যক রাজবংশীরা কিন্তু আসামে ছিলেন, এবং আসামে যেভাবে রাজবংশী এবং বাঙালিদের উপর, রাজবংশীরা বাঙালি অ্যাবসলিউটলি, মানে আমি কম বাঙালি হতে পারে, রাজবংশীরা আমার থেকে অন্তত বেশি বাঙালি, তাদেরকে সেলিউট জানাই। কারণ এই উত্তরবঙ্গ গড়ার কাজে রাজবংশীদের মস্ত বড় ভূমিকা ছিল। এবং আমি মতুয়াদেরকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই, যে বড় মাকে আমি গিয়ে প্রণাম করতে পেরেছি, আমি গর্বিত। কজন মতুয়া সেটা করতে পেরেছেন আমি জানি না। বড় মাকে প্রণাম যখন করলাম, একটা শুটিং করতে গিয়েছিলাম বড় মার উপরেই, তা তখন বড় বৌদিকে তিনি ডেকে বললেন, মমতা বালাকে, বৌমা ওরে একটু মিষ্টি দাও। বড় মা পরিষ্কার কথা বলতে পারতেন না, বাঙাল কথা বলতেন। মিষ্টি খাও, তারপর আমার মন্দিরটা দেখা যাইও। তা আমি বললাম যে আপনার তো একটুখানি কথা টথা তুলতাম। বলে সেই হইবক্ষণ, তুমি আগে গিয়া মন্দিরটা দেখে আসো, মন্দিরে গিয়ে প্রণাম কইরা আসো ঠাকুররে, তারপরে আসো। তারপর আমাদের এক প্লেট করে, আমরা 3-4 জন ছিলাম, প্রচুর খাওয়ালেন দাওয়ালেন বড় মা, আবার তাকে প্রণাম করে। মানে এই যে ব্যাপারটা দেখে এসেছিলাম, আমার ভারী ভক্তি হয়েছিল মতুয়াদের উপর। ভারী ভালো লোক তারা, তারাই আমাদেরকে ডিরেকশন ফিরেকশন দিয়ে, আছে এটা খানিক তুলুন, ওটা খানিক তুলুন বলে শর্টকাট রাস্তা তারা দেখিয়ে দিল। আমরা আবার ঠাকুরনগর থেকে কলকাতায় চলে এসেছিলাম। এটা আমার টিভি জমানার গল্প। তারা গাড্ডায় ঢুকবে। এবং এই যে রাজবংশী যারা যারা আসামে চলে গিয়েছিলেন, ঘাড় ধরে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের অনেকেরই পেপার ওয়ার্কটা নেই। তার কারণ তাদের পেপার খোয়া গেছে, তাদের হয়তো আসামে সেগুলো ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। অনেকে বাংলাদেশের থেকে যারা প্রবেশ করেছে, তারা পেপার আসতে পারেনি, তাদের উপর কোপ পড়বে। এবং কোপ যে পড়বে, তা তো আপনারা দেখেছেন যে একজন রাজবংশীকে কিভাবে অত্যাচার করার জন্য একটার পর একটা এনআরসি পাঠানো হচ্ছে, এনআরসি, বুঝতে পেরেছেন তো? তো ফলে এই গাড্ডাতে যে তারা ঢুকবেই, নরেন্দ্র মোদীর অতি বুদ্ধির অতি মানে সন্তর্পণে তাদের চালাকির জন্য। এবং হেমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে মস্ত চাপে, কারণ তাদের ওখানে জমি দখল করে আদানিরা যে ব্যবসা করতে চলেছে, তাতে আসামের বাঙালিরা কেন, আসামের অহমিয়ারা ভীষণ খেপে গেছে। কি হবে না হবে জানি না। আমি তো আপনাদেরকে মামু ভোট বলে একটি অনুষ্ঠান করেছিলাম, সেই মামু আর কেউ না, হেমন্ত বিশ্ব শর্মা। আজকে তিনি মামু থেকে জামু হয়ে গেছেন, তাকে দেখলেই লোকে খিস্তি করছে। কারণ তিনি তো প্রচুর টাকার স্ক্যাম ফ্যামে যুক্ত লোক, তো সুবিধার না। ফলে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের রেজাল্ট কটা কি হবে না হবে জানি না, বিহারের রেজাল্ট কবে কি হবে পরবর্তী অধ্যায়ে আমরা জানবো। কিন্তু এখনই বলে দেওয়া যেতে পারে, আসামে ভয়ঙ্কর সমস্যার মধ্যে রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা। মানে ছ্যাচরামি বদমাইশি না করলে তাদের পক্ষে জেতা অসম্ভব, যদিও ছ্যাচরামি বদমাইশিটা তারা করতে রাজি আছে। হেমন্ত বিশ্ব শর্মা এমন ভগবান নন,
ওই সবাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের আদর করলো, কিন্তু তিনি যে খুব বাঙালি প্রেমী এমন কোনো তথ্যাদি পাওয়া যায়নি। তিনি ঘোরতর মুসলিম বিরোধী, এবং তিনি কংগ্রেসে থাকাকালীনও তাই ছিলেন, এবং স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছেন বলে তিনি দলটা ছেড়েছেন। সুতরাং তার কল্যাণে কিন্তু পশ্চিমবঙ্গে থাকা বাইরে থেকে আসা রাজবংশীদের উপর একটা চাপ পড়বে, পূর্ববঙ্গ থেকে আগত মানুষদের উপর একটা চাপ পড়বে, কারণ উত্তরবঙ্গে থাকা প্রতিটি বিজেপি বিধায়ক এবং সাংসদ অপদার্থ, অযোগ্য, জঘন্য। আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে, আজকে তিনি দার্জিলিং যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ট্যাকটিক্যাল লেডি, যিনি রাজনীতিটাকে এই মুহূর্তে যেভাবে দেখেন বা জানেন, নিঃসন্দেহে বলা যেতে পারে রাজনীতির চাণক্যের নাম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অরূপ বিশ্বাসকে নিয়ে তিনি দৌড়ে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে, আপনারা যখন দেখছেন তখন দার্জিলিং এর পথে। এবং আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টসকে ফেলে দেওয়াটা এত সোজা নয়, কারণ স্বাধীনতা উত্তর যুগে এমন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এরকম চ্যালেঞ্জিং সাংঘাতিক মহিলা, আন্দোলনকারী মহিলা কিন্তু ভারতবর্ষের বুকে আর কেউ আসেনি, কোনো পুরুষ তো আসেই, ছেড়ে দিন। ফলে তিনি যেমন অ্যাডমিনিস্ট্রেশনটাকে ম্যানেজ করতে পেরেছেন। আজকে উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে, অনেকে বলেছে তিনি নাচানাচি করেছেন, অমুক তমুক করেছে, বেশ করেছেন, বেশ করেছেন। তিনি তো দৌড়ে গেছেন তার পরের দিন লক্ষ্মী পুজো ফেলে, তার বাড়ির লক্ষ্মী পুজো ফেলে তিনি তো দৌড়ে গেছেন উত্তরবঙ্গে। তিনি যেভাবে এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়ে যাচ্ছেন, সেখানে বাক্স হাতে ঘুরে বেড়াচ্ছে বিজেপিরা নাটক করে চাঁদা দিন উত্তরবঙ্গের মানুষকে। তো এইসব টাকা আসবে এবং তার থেকে কত টাকা ঝাড়াঝাড়ি হবে ইত্যাদি ইত্যাদি। কারণ আমি এই অনুষ্ঠান থেকে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে তৃণমূলের কেউ যেন বাক্স নিয়ে না বেরোয়, কারণ বাক্স থেকে চুরি হবেই। তো ফলে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো পছন্দও করেন না। হ্যাঁ, আপনারা একদম মানে রিসিট যেটা হয় সেরকম ধরনের যদি কোনো রিসিট ছাপিয়ে নিতে পারেন, সে ছাপিয়ে নিয়ে আপনারা তুলুন পয়সা, সেটা পার্টি যা বুঝবে সেটা ডিসিশন নেবে। এবার দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, এই যে বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি হয়তো, আমি সুকান্ত মজুমদারকে জানি, তিনি 100% অনেস্ট ম্যান, সৎ লোক, শিক্ষক, কিন্তু তার দলের তো গোবর গণেশ সব এক একটি। তারা যে কোথায় ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দেবে তার কোনো গ্যারান্টি, যে এই মালেরা যাদের ছবি দেখছেন এগুলো সব টাকাগুলো যাবে, তারা এখন টাকা তুলছে আর এগুলো না খেয়ে মরছে উত্তরবঙ্গে। দিদি গিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটা রিটার্ন হবে না সামনের ইলেকশনে? ওই যারা যারা ভোটে পিছিয়ে ছিল এবং উত্তরবঙ্গের 26টা সিটের মধ্যে 21টা সিট পেয়েছিল বিজেপি, সেই বিজেপির হাল খারাপ হয়ে যাবে এবার এই উত্তরবঙ্গের, এই উত্তরবঙ্গ মানে ডুয়ার্স তরাই অঞ্চলে, গ্যারেন্টি লিখে রাখুন। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম পড়ে থেকে সহযোগিতা করার দৃশ্য দেখে তারা অবাক। এবং আপনারা জানবেন যে এই যে ব্যাপারটা, এই এসআইআর, তারা ঘৃণার চোখে দেখছে উত্তরবঙ্গের মানুষ, ঘৃণার চোখে। কারণ তারা জানে যে কোন রকম ভাবে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মারোয়ারিদের হাতে চলে যাবে পশ্চিমবঙ্গটা। কারণ মারোয়ারি শ্রেণী, আমি যতদূর জানি যে 10 to 15% মারোয়ারিরা মানুষের জন্য দৌড়াদৌড়ি করে, 85% মারোয়ারিরা তাদের নিজেদের ছাড়া কিচ্ছু বোঝে না। আপনারা যদি কিছু মনে করেন আমার লটকা কাজকলা, আপনারা কিছু ছিঁড়তে পারবেন না আমার। এবং এদের হাতে যদি আসে তাহলে পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গে থাকবে না, সেটা মারোয়ারি বঙ্গতে পরিণত হবে। এবং তারপরেই চলবে উত্তরবঙ্গকে কেটে আসাম, উত্তরবঙ্গের ওই ডুয়ার্স তরাইয়ের সঙ্গে বিহারের একটি অংশ জুড়ে একটা বৃহৎ রাজ্য করার একটা পরিকল্পনা আছে, সুতরাং তারা বুঝে নেবে। সুতরাং এসআইআর এর যে ধান্দা, সেটা হচ্ছে কি মুসলিমদের ভোট কাটা শুধু নয়, তার সঙ্গে দলিতদের। আচ্ছা, আরেকটি কথা আপনাদেরকে বলি, যে বরানগরে বলছি, দুর্গাপুরে একটি প্রাইভেট মেডিকেল কলেজে একটি মেয়ে রেপ্ট হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। আমি চরম ঘৃণা সঙ্গে সেটা করছি, সেটা মানে প্রতিবাদ করছি, এবং তার সঙ্গে সঙ্গে জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব তাদেরকে ধরা হয়েছে, তাদের কড়া থেকে কড়াতম শাস্তি দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে এদের ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করা হোক, সেগুলো তো বিজেপি মানেনি, সিপিএম মানেনি। তো সুতরাং আজকে এই ঘটনাটি ঘটেছে। আপনাদের বলি যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, প্রাইভেট মেডিকেল কলেজ হোক,
তার দায় এবং দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ কলেজ অ্যাডমিনিস্ট্রেশনে। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুন বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নাক গলাতে পারে না, অধিকারই নেই, কারণ তারা প্রাইভেটলি পড়াচ্ছে। আর যারা পড়ছে তারা কিন্তু বিনামূল্যে পড়ছে না, তারা মোটা টাকা বেতন দিয়ে পড়ছে। তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু কলেজের বা কলেজের ভেতরের সিকিউরিটির। 12:30টার পর একটা মেয়ে বেরিয়ে গেল, কেন গেল জানি না, এমন হয়ে উদার হয়ে বলার কোনো প্রয়োজন নেই। 12:30 বেরিয়ে গেলে ভালো করলো। আচ্ছা, যাদবপুরের মেয়েগুলো মদ খাচ্ছে, বেশ করছে। আচ্ছা, যাদবপুরের মেয়েরা বা ওখানকার মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে কিস করছে, একজন একজনকে বেশ করছে। এইসব ঢ্যামনামি কথাবার্তাগুলো আপনারা নিজেদের মধ্যে বলবেন, এগুলো পাবলিকলি বলতে যাবেন না, কারণ আমরা বাঙালিরা এখনো পর্যন্ত এত অ্যাডভান্স হইনি। মেয়েটা 12:30টার সময় কেন বেরোলো, এটা প্রথম রহস্য, এটা রহস্যটা বার করা হোক। তার মধ্যে তো মেয়েটির বাবার সঙ্গে তো ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় যে লোকেদের, ওই অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে থাকা যে লোকেদের মারামারি লেগেছে, তাদের মধ্যে কে কে নাকি বিজেপির লোক, মানে ওই কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তারা বুঝে নেবে। কিন্তু এই ধর্ষণ নিয়ে যখন মানে চেল্লাচিল্লি শুরু করেছে, ধর্ষণ কেন হবে, কেন হবে, তখন খোদ আনন্দ ভাইয়ের পত্রিকাটা দেখাচ্ছি, এবং এটা গতকালের পত্রিকা, আপনারা দেখে নিন কি লেখা রয়েছে। উত্তরপ্রদেশে দলিত নাবালিকাকে ধর্ষণ, দেখেছেন? উত্তরপ্রদেশে, এবং সেখানে দলিতদের ধর্ষণ করাটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে পড়ে গেছে। যোগী আদিত্যনাথ উত্তর দিতে পারবেন কি? আজকে বড় বড় কথা বলছেন এই ধর্ষণ নিয়ে, অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকে, এবং ধর্ষণ নিয়ে একেবারে চিল্লাচিল্লি করছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এখন আবার খুব একটু লাফালাফি করছেন। তারা উত্তর দিতে পারবেন কি যে এই দলিত মেয়েটি এর সংখ্যাটা বোধহয় 100-র উপর চলে গেল, যে এই যোগীর আমলে দলিতদেরকে ধর্ষণ করা হয়েছে বা ইয়ে করা হয়েছে। মণিপুরে তো আনকাউন্টেবল ধর্ষণ করে ন্যাংটো করে মানে ঘুরিয়ে বেড়ানো হয়েছিল উলঙ্গ করে। তো সেগুলো তো আমরা ভুলিনি, আমরা তো বিরাট সঙ্গে সেগুলো দেখছি। তো ফলে তাদের মুখে এটা শোভা পায় না। মানে কলকাতা হতে হতেই উত্তরপ্রদেশের ঘটনাটা এলো, সবটা নিয়েই আমরা নিন্দা করছি। আবার চলে আসে এসআই এর ব্যাপারে। এই এসআইআর এর জন্য দায়ীকে, সেটা একটা ব্রেকের পর বলতে আমার ইচ্ছা করছে। এসআইআর এর জন্য কারা ভুক্তভোগী হবে এবং এই ভুক্তভোগী হওয়ার জন্য বিজেপি গাড্ডায় ঢুকবে কাদের জন্য, তার উত্তর দেব ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ভেরি ইন্টারেস্টিং, যাদের নাম বলবো চমকে যাবেন। আমি আসছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর খুব ঠান্ডা মাথায় শুনুন যে এসআইআর করলে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে, যাদের টার্গেটটা করেছে মুসলিম সমাজকে। মুসলিম সমাজ কোথাকার? কৃষ্ণনগরের লাগোয়া বা নদিয়ার লাগোয়া বাংলার একটি অংশ, যেখান দিয়ে প্রবেশ করেছে বেশ কিছু। মুর্শিদাবাদ, মালদা, এই দুটো জায়গাতেই প্রবেশ হয়েছে। আচ্ছা, উত্তর দিনাজপুরে প্রবেশ হয়েছে বা উত্তরবঙ্গে প্রবেশ হয়েছে। কারা প্রবেশ করেছে? বিজেপি ভাবছে প্রচুর মুসলমান প্রবেশ করেছে। কেন মুসলমানের প্রবেশ করার যুক্তিটা কোথায় বলুন? দুটো দেশের মধ্যে প্রবলেম হলে মুসলিমরা কেন এই দেশে আসবে না বাবা, কিন্তু হিন্দুরা আসবে। তাই যেটা যতটুকু আমি উত্তরবঙ্গ সফর করে এই ডিস্ট্রিক্ট গুলো কভার করেছি, তাতে করে একটা প্রশ্ন করেছি, যদি এসআইআর হয়, আমি দেখেছি যে যদি 50টি লোকের সঙ্গে আমি কথা বলে থাকি, মুসলিম, এরা কিন্তু প্রত্যেকে মুসলিম, তাহলে 50টি লোকেরই কিন্তু রেজিস্ট্রেশন আছে, তাদের কিন্তু মানে আধার কার্ড রয়েছে এবং ভোটার কার্ড রয়েছে। তারা যদি এসেও থাকে বাংলা থেকে, এমন কথা বলছি, যদি এসেও থাকে, ফটাফট আধার কার্ড বানিয়ে নিয়েছে, সব অফিসিয়াল, কিছু করতে পারবেন না। তাহলে
এটাকে কেন করা হচ্ছে এবং কার বুদ্ধিতে করা হচ্ছে। এখান থেকে রিপোর্ট গেছে অমিত শাহর কাছে, কারণ অমিত শাহ পুরো পার্টিটাকে চালাচ্ছেন। নরেন্দ্র মোদীর তো বিলাসী লোক, ঘুরে বেড়ান প্লেনে করে। অমিত শাহর কাছে রিপোর্ট দিয়েছে শুভেন্দু অধিকারী বা প্রমুখ বলে শোনা যাচ্ছে, যে এই রিপোর্টের মধ্যে তারা বলেছে যে হিউজ নাম্বার অফ মুসলিমস এসছে এবং এই মুসলিম কমিউনিটিকে যদি আটকাতে হয় তাহলে এসআইআর চালু করে এদের নাম কাটতে হবে। বাবার জমিদারি নাম কাটবেন কি করে? এদের প্রত্যেকে আগের বার ভোট দিয়েছে এবং আগের বার ভোট দিয়ে উত্তরবঙ্গে 4টে না 6টা সিট তারা যে জিতেছে, 6টা সিটের প্রত্যেকের এই মাথা ভাঙলো নাকি চোখ ফাটলো, প্রত্যেকের ইয়ে চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। কারণ ওই ভোটগুলোর তো এরাই দিয়েছিল, যাদের ভোটার কার্ড নেই বা আধার কার্ড নেই তারাই তো দিয়েছিল। সুতরাং ওগুলো ফালতু কথা। ওগুলো অমিত শাহ বোঝা উচিত যে অমিত শাহ একা একমাত্র বুদ্ধিমান, বাকি সব আদা গাদা, এটা তো ভাবা ভুল। তো সুতরাং অতিবুদ্ধির জন্য শুভেন্দু অধিকারীর কথাতে লাফালাফি করে এখানে এসআইআর জন্য চাপাচাপি, এবং অমিত শাহর প্রাণের লোক, যিনি অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কোন দপ্তরে যিনি কাজ করতেন, তাকে তিনি বসিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এখন অমিত শাহ তো দেশ চালাচ্ছে, সবসময় অমিত শাহ জিতে যাবে এটা কি করে ভাবছেন? তো সুতরাং গাড্ডায় ঢুকবে। আবারও বলছি, উত্তরবঙ্গে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দুরা, পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু জনগোষ্ঠী, রাজবংশী, যারা আসাম থেকে চলে এসছে সমস্ত জিনিসপত্র ফেলে, যাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড নেই, তাদের নাম কাটা যাবে এবং এনআরসি যদি চালু হয় তাহলে তাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে। এবং নাম্বারস অফ বিপুল সংখ্যার মতুয়া গাড্ডায় ঢুকবে, কারণ তারা তো গতবারে ভোট দিয়েছেন ঠিকই, তাদের আধার কার্ডের কোনো চালচুলো আছে বলে তো মনে হয় না। তারা ভোটার কার্ড দিয়ে, ভোটার কার্ড তো ফাটাফাট বার করা যায়, যদি আধার কার্ড না থাকে বিপুল সংখ্যা। আর যদি এরা খুব বাড়াবাড়ি করে যে আধার কার্ড থাকলেও তোমার নাম কাটা যাবে, তাহলে সব থেকে বেশি নাম কাটা যাবে মতুয়াদের, সব থেকে বেশি। কারণ পেপার ওয়ার্ক তারা বার করতে পারেনি এবং শান্তনু ঠাকুর তাদেরকে হেল্প করেনি। সব থেকে বেশি গাড্ডায় ঢুকবে মতুয়ারা, এবং তারপরেই রাজবংশী আর উত্তরবঙ্গের মানুষেরা। মুসলমানদের কিছু হবে না, কিচ্ছু হবে না। এটা পশ্চিমবঙ্গ, এটা বিহার নয় জবরদস্তি করে নাম কেটে দিলাম। তো নিজেদের চক্করেই কিন্তু বিপদে পড়বে। খুব ভালো করে দেখুন, ভোটাভুটির মানে কি, বিজেপি আজকে নেমে গিয়ে প্রচার করতে পারতো। এখানে যে 55 থেকে 60,000 বুথ রয়েছে, সেই বুথের মধ্যে বসাবার মতো লোকই নেই। ভোট তো হয় ভোটের দিনে, দেখুন ভোট হয় ভোটের দিনে। সিপিএম থেকে শুরু করে তৃণমূলের আমলে আমরা জানি যে তারা ভোট করিয়ে নিয়ে বেরিয়ে যাবে। সেন্ট্রাল ফোর্স কারুর বাবার ক্ষমতা নেই কিছু করা, ভোট করে বেরিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। অমিত শাহ বসে বসে দেখবে। কথাটা তো একটু দাদা ভাইয়ের মতন বললাম বটে, ভোট করাতে হয়। জীবনে কোনোদিন বিজেপি এখানে আসবে না। আসতে পারতো একমাত্র সিপিএম, ভবিষ্যতে হোক, অদূর ভবিষ্যতে, সুদূর সুদূর ভবিষ্যৎ। সিপিএম এর লোক কোথায় আছে? সবকটা সিপিএম এর লোকই তো বিজেপিতে, সবকটা সিপিএম এর লোক। এমনকি মোহাম্মদ সেলিমও পর্যন্ত হৃদয় দিয়ে ফেলেছেন, তার কথাবার্তা শুনে মনে হয় যে তিনি বলেছেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু এরা নাকি প্রাক্তন কমিউনিস্ট এবং এরা নন আরএসএস। মানে নন আরএসএস বিজেপি মানে অ্যাকসেপ্টেড। মানে সেলিমেরও মাথাটা গেছে। সেলিমের মতন এরকম ধরনের উর্বর মস্তিষ্কের লোক সিপিএম এ থাকলে জিরোই হবে, লাড্ডু হবে সবসময়, এবারও হবে। তো সুতরাং এগুলো ভাবনা চিন্তা করে লাভ নেই। এই যে মমতা দৌড়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গের এই বিরাট ডিজাস্টারের পর, তাতে তার বিপুল ভোট বাড়বে। মানুষ পাগল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সেলিম, আপনি বৃহৎ চালাক, সংগঠনটাকেই আপনারা খতম করেছেন। পাকা চুলগুলো যেদিনকে পেরিয়ে গিয়ে কাঁচা চুলগুলো এসছে, এরা ফ্যাশন ডিজাইনার সব এক একজন। এই তো কোন একটা চ্যানেলে দেখছিলাম, ওই কি ধর এদের মেয়েটি, সে পুজোর সময় কোথায় যাবে আর কি খাবে, ফুচকা খাবে না কি খাবে, এসব ন্যাকা ন্যাকা কথাবার্তা বলছে। আচ্ছা, শতরূপ ঘোষ গিটার বাজাচ্ছে, গান গাইছেন পুজোর সময়। তো এরা সিপিএম বাঁচাবে? যতদিন ওই পাকা চুলের মাথা ছিল ততদিন অব্দি সিপিএমটা ছিল। পাকা চুল গেছে, কাঁচা চুল, ওই চুল ছিটছে আর কি, মানে ওরা হিন্দিটা করুন। যে যাই হোক, তো মোটের উপর ঘটনাচক্রে যেটা দাঁড়াচ্ছে
যে এখনো পর্যন্ত যেভাবে লড়াইটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে, এই মানে বিরাট ঘটনাটা ঘটার পর, তাতে করে উত্তরবঙ্গের রেজাল্ট ভালো হতে বাধ্য। মানুষ দেখছে যে বিপদের সময় দিদি পাশে আছে। এই রূপটাকে তারা আগে দেখেননি, এই রূপটা এবার তারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বন্যা বা ইয়ে হয়েছে, পড়ে থেকে আর অরূপ বিশ্বাসের মতন একটা করিতকর্মা ছেলেকে তিনি সেখানে ফেলে রেখে দিয়েছেন, বলে অরূপ তুই নড়বি না এখান থেকে, একদম নড়বি না। এবং অরূপ সংগঠনটা জানে, সংগঠনের দরকার নেই, মানুষের বাড়িতে যাচ্ছে তো, প্রত্যেকের বাড়িতে খাদ্য বস্ত্র টাকা 1 লাখ কত টাকা করে দিচ্ছে, তার রিটার্ন নেই। মানুষ কি এত অকৃতজ্ঞ? সুতরাং এই এসআইআর ফেসাইআর করে আর ওই নাটক করে বিছানায় শুয়ে থেকে আমি গেলাম রে মা, তারপরে বাঁ হাতে চোট খেলো, ডান হাতে প্লাস্টার, এই সব ড্রামাবাজি করে বিজেপির মধ্যে প্রাক্তন সিপিএম, প্রাক্তন তৃণমূল, প্রাক্তন কংগ্রেসীরা বিজেপি দলটাকে ডোবাচ্ছে। ডুবুক, ডুব 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 ডুবুক, আমার কি আসে যায়। আপনাদেরকে আজকে ভোটের প্রসূন গুপ্তের তরফ থেকে জানিয়ে দিই যে বাঁকুড়াতে অবস্থা অত্যন্ত খারাপ বিজেপি। বাঁকুড়াতে একটা বড় সংখ্যক লোক পাল্টি মেরে গেছে। এবং আরেকটু কথা বলি, ওখানে একজন বিশেষ মানুষ আছেন, খুব বিখ্যাত, বিষ্ণুপুর ওইখানে খুব বিখ্যাত লোক, খুব অ্যাম্বিশাস, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বিজেপি করেছেন, কিন্তু মন্ত্রী হতে পারেননি। তার তরফ থেকে একটি অফার গেছে তৃণমূলের কাছে যে বিধানসভায় যদি একটা সেফ সিট দেওয়া যায় বাঁকুড়াতে, এবং তাকে যদি ভবিষ্যতে মন্ত্রী করা যায়, তাহলে তিনি বাঁকুড়াকে চটকে দেবেন। কথাবার্তা চলছে, কারণ তিনি বুঝেছেন যে বিজেপিতে থেকে তিনি কিছু করতে পারবেন। দেখুন কোথাকার জল কোথায় দাঁড়ায়। রইল বাকি পুরুলিয়া আর পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ঘটনা তো আপনারা শুনেছেন প্রবীর বিশ্বাসের কাছ থেকে। সুতরাং আবারও বলছি, 3টে অপশন। অপশন 1, মমতা 240 থেকে 250টা আসন পাবে, হলো না ধরুন। অপশন 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন গতবারে যা ছিল, 1-2 আসন বাড়তে পারে, 1-2 আসন কমতে পারে। নাম্বার 3, খুব খারাপ রেজাল্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায়, সব উলট পালট হয়ে গেল, তাতেও 190টার তলায় মমতা যাবে না। সো বিজেপি বুঝে নিন, এসআইআর করে স্যারকে ডেকে এনে স্যার এখন সার হয়ে পেছনে গুঁতো দেবে, এবং গুঁতোটা দেবে এমনিতেই তো একজনের পেছনে কি একটা রোগ আছে, সে বসতে পারে না, টায়ারের উপর বসতে হয়, তারপরে সারের গুঁতো বা সারের গুঁতো খেলে তার যে কি অবস্থা হবে, ওয়েট অ্যান্ড সি। থ্যাংক ইউ, গুড ডে, ভালো থাকুন।